ওয়েলকাম টু RM বায়োলজি। SMFWB 2024-এর একদম শেষ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু লাস্ট মিনিট টিপস শেয়ার করব এবং তোমরা যদি তোমাদের পরীক্ষার সময় মাথাটি ঠান্ডা রাখতে পারো তোমাদের কিন্তু জয় নিশ্চিত। তো চলো ভিডিওটি শুরু করি। সব থেকে প্রথম, পরীক্ষার জন্য তোমরা সঙ্গে করে কি কি নিয়ে যাবে। 1 নম্বর হচ্ছে তোমরা সঙ্গে নেবে কালার অ্যাডমিট কার্ড। দুটো পেজই কিন্তু নিয়ে নেবে। যে দুটো পেজ তোমরা ডাউনলোড করেছো সেই দুটো পেজ কিন্তু নিয়ে নেবে। এবং এই অ্যাডমিট কার্ডের এক্সট্রা একটা বা দুটো কপি কিন্তু ডাউনলোড করে রেখো, পরে প্রিন্ট আউট কাজে লাগবে। তার কারণ তোমরা যে অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে যাবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু ওরা নিয়ে নেবে। দ্বিতীয় তোমাদের কি নিয়ে যেতে হবে, তোমরা কিন্তু পেন নিয়ে যাবে। অবশ্যই করে পেন নিয়ে যাবে, নিজেদের বাড়ি থেকে অবশ্যই পেন নিয়ে যাবে। তার কারণ যারা জেনপাস ইউজি বা তোমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছো বা নিট দিয়েছো সেখানে কিন্তু পেন দেয়া হয়, এখানে কিন্তু পেন দেয়া হয় না। চেষ্টা করবে তুমি যে পেনে বাড়িতে লেখো সেই পেনটা ব্যবহার করতে, কারণ ওই পেনটা তোমার কিন্তু শুট হয়ে গেছে। তাই আবার নতুন পেন কিনে সেই পেনে পরীক্ষা দিতে গেলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তারপর তৃতীয় তোমাদের কি নিয়ে যেতে হবে, ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। ফটো আইডি প্রুফ তোমাদেরকে নিয়ে যেতে হবে। সেটা প্যান কার্ড হতে পারে, সেটা আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে এবং তার আবার কি হতে পারে, তুমি যে ইনস্টিটিউশন থেকে লাস্ট পাস করেছো, লাস্ট যে ইনস্টিটিউশন সেখানকার যে তোমার আই কার্ড হয় সেই আই কার্ডও তুমি সঙ্গে নিয়ে যেতে পারো। এই পার্টিকুলার জিনিসটা কিন্তু তোমার অরিজিনাল লাগবে। কি লাগবে? অরিজিনাল লাগবে। ঠিক আছে, এই তিনটা তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে তুমি যদি বোতল নিয়ে যেতে চাও সেই বোতলটা ট্রান্সপারেন্ট হতে হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এবারে ব্যাপার হচ্ছে এই যে পরীক্ষাটা ট্রান্সপারেন্ট বোতল লিখে বুঝতে সুবিধা হবে। ট্রান্সপারেন্ট বোতল তুমি সঙ্গেই নিয়ে যেতে পারবে। এই চারটে জিনিস তুমি নিয়ে যেতে পারবে। অনেকে প্রশ্ন করেছিলে ফটো নিয়ে যাবে কিনা। ফটো সঙ্গে এক কপি রাখতেও পারো, কিন্তু অ্যাডমিট কার্ডে কোথাও ফটোর কিন্তু উল্লেখ নেই। যে ফটোটা সঙ্গে নিয়ে যাবে সেটা তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে যে ফটো দিয়েছিলে সেই ফটোটা কিন্তু নিয়ে যদি সঙ্গে নিয়ে যাও কালার, সেই ফটোটা পাসপোর্ট সাইজ নিয়ে যাও, কিন্তু অ্যাডমিটে কোথাও বলা নেই। এবার এই পরীক্ষাটা কিন্তু 3 ঘন্টার পরীক্ষা। সেখানে 100টা কোশ্চেন আছে, কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ। তাই চেষ্টা করবে যে সমস্ত উত্তর যাতে তুমি করে আসো, দেখো এখানে থাকে কি কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সেকশনে 50টা প্রশ্ন থাকে, কেমিস্ট্রিতে থাকে 25টা এবং ফিজিক্সে থাকেও কিন্তু 25টা। দেখো, তো বায়োলজি মোটামুটি যারা তোমরা এই সমস্ত পরীক্ষা দাও, বায়োলজি রিলেটেড পরীক্ষা, তোমাদের বায়োলজি প্রত্যেকেরই স্ট্রং থাকে। তো বায়োলজি স্ট্রং থাকলে কি হয়, বায়োলজি প্রথমে করার চেষ্টা করো, প্রথমে বায়োলজি করে নাও। করে নেওয়ার পর ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে যেটা তোমার স্ট্রং সেটা করো, তাহলে সেখানে তুমি নাম্বারটা ক্যারি করতে পারবে। যার ফিজিক্স স্ট্রং সে বায়োলজির পর ফিজিক্স করো, যার কেমিস্ট্রি স্ট্রং সে বায়োলজির পর কেমিস্ট্রি করো। শেষে রাখো তোমার উইকার সেকশনটাকে। যে উইকার সেকশনটা শেষে রাখলে কি হবে, শেষে রাখলে তোমার যেগুলো স্ট্রং সেকশন ছিল সেখান থেকে তুমি নাম্বারটা ক্যারি করতে পারবে। এটা একটা টিপস। এবং দেখো, যেটা তুমি পারছো না সেটা নিয়ে মাথা ঘামিয়ে না লাভ নেই। ধরো তুমি ফিজিক্সের কোনো একটা কোশ্চেন পারছো না, কেমিস্ট্রির কোনো একটা কোশ্চেন পারছো না, সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। পরবর্তী কোশ্চেনটা দেখো, যদি সেটা পারো, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই, তাহলে কি হবে, তুমি সবগুলো যদি করে না আসতে পারো, ম্যাক্সিমাম যাতে করে আসতে পারো সেই চেষ্টাটা করো। এই একটা কোশ্চেন নিয়ে তুমি যদি সেখানেই আটকে গেলে তাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে। এবার অনেকেই প্রশ্ন করেছো যে মোটামুটি সেফ স্কোর কত হতে পারে। দেখো,
সেফ স্কোর এবছরের জন্য একটু বেশি যেতে পারে, তার কারণ এই যে SMFWB পরীক্ষাটা, এটা কিন্তু থ্রু আউট সিজন কারোর কিন্তু টার্গেট থাকে না, এটা একদম সত্যি কথা। কেউ যদি বলে যে আমি বছরের শুরু থেকে SMFWBর জন্য পড়াশোনা করেছি, সে কিন্তু বাড়িয়ে বলছে। SMFWBটা সবার কিন্তু লাস্ট অপশন। যারা নিট দিচ্ছে পাচ্ছে না, তারও লাস্ট অপশন। যে জেন পাস দিচ্ছে পায়নি, তারও লাস্ট অপশন। যে তোমার ANM GNM দিয়েছে পায়নি, তারও লাস্ট অপশন। এগুলো কিন্তু আবার ANM GNM যারা দিচ্ছে, যারা সায়েন্স থেকে, তার কিন্তু লাস্ট অপশন এটা। প্রত্যেকেরই লাস্ট অপশন কিন্তু SMFWB। এবার তোমরা প্রত্যেকেই জানো এবছর নিটে কেমন কি হয়েছে, তার জন্য সেফ স্কোরটা একটু বাড়তে পারে গত বছরের তুলনায়। তো এবছর যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো, সেই ইউআর ক্যান্ডিডেট মোটামুটি কিন্তু 45 থেকে 47 মার্কস রাখলে তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে। তারপরে যারা EWS ক্যান্ডিডেট আছো, EWS ক্যান্ডিডেট, তাদের 41 থেকে 43-র মধ্যে থাকলে কিন্তু একটা সরকারি কলেজ হবে। ওবিসি এ, ওবিসি বি আমি একসাথে বলে দিচ্ছি, মোটামুটি তোমরা যদি 44-এর মধ্যে স্কোর রাখতে পারো, তোমাদের কিন্তু হয়ে যাবে ওবিসি। এসসির ক্ষেত্রে সেটা ধরে নিতে পারো 38 থেকে 40-এর মধ্যে, আর এসটির ক্ষেত্রে সেটা মোটামুটি 27 থেকে 30-এর মধ্যে। এই স্কোর করলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা সেফ স্কোর এবছরের জন্য। গত বছর কিন্তু এর থেকে অনেক কমে অনেকে ভর্তি হয়েছে। এই পার্টিকুলার জায়গাটা আমি তোমাদের বলছি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজের জন্য, গভর্নমেন্ট কলেজের জন্য, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজের জন্য কিন্তু এইগুলো সেফ মার্কস। এবার বেসরকারি কলেজের জন্য এর থেকে কম হবে, সেটা তো অ্যাজ ইউজুয়াল তোমরা প্রত্যেকেই জানো। তো এরপরে যদি আমরা চলে যাই যে লাস্ট মিনিটস চোখে চোখে, যে লাস্ট মিনিটে তুমি একদম মুখস্থ করে নিতে পারবে না, তো লাস্ট মিনিটে কি একবার তোমরা একটু দেখে নেবে। কি দেখতে পারো, যদি আমরা বায়োলজি সেকশন থেকে প্রথমে বলি যে লাস্ট মিনিট চোখে চোখে আমি কি রাখতে পারি। দেখো এখানে বেসিক্যালি ক্লাস 12-এর পার্ট আছে। ক্লাস 12-এর পার্ট থেকে আমি একদম 12 পার্ট থেকেই শুরু করছি। 12-এর পার্টে দেখবে কিছু আন্দোলন আছে, পরিবেশ সম্পর্কিত আন্দোলন, পরিবেশ সম্পর্কিত আন্দোলন, পরিবেশ আন্দোলন। সেটা চিপকো হতে পারে, সেটা DGSM হতে পারে, সাইলেন্ট ভ্যালি হতে পারে। এগুলো এই আন্দোলনের সাল আর তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি, তার সঙ্গে সম্পর্কিত লোক, এটা একটু দেখে রাখবে। আবার এই 12 সেকশন থেকেই দেখবে খাদ্য উৎপাদনের যে প্রক্রিয়ার পার্টটা আছে, সেই খাদ্য উৎপাদনের প্রক্রিয়ার পার্টে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন বলে একটা পার্ট কিন্তু তোমাদের আছে। সেই খাদ্য উৎপাদনের যে উন্নতি সাধন পার্টে দেখবে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজমের নাম দেয়া আছে। মাইক্রো অর্গানিজম, সেই কোন মাইক্রো অর্গানিজম থেকে কোন খাদ্য উপাদানটা অনুসাধন করা হয়েছে সেগুলো প্রয়োজন। তারপর ক্লাস 12-এর স্বাস্থ্য ও রোগ, ক্লাস 12-এর স্বাস্থ্য ও রোগ পাঠ থেকে তোমরা ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তারপরে পরজীবী ঘটিত রোগ, পরজীবী ঘটিত রোগ, এই যে রোগগুলো আছে, তার সাথে কার জন্য কোন ভ্যাকসিন ব্যবহার করা হয়, এইগুলো একবার কিন্তু চোখ বুলিয়ে নাও। আবার যদি 12-এর পার্ট থেকে বলি, 12-এর পার্টের যে জেনেটিক্স আছে, 12-এর পার্টের যে জেনেটিক্স আছে, জেনেটিক্সের যে রেশিওগুলো আছে, তারপরে জেনেটিক্সের যে রোগ আছে তার লক্ষণ, ক্রোমোজোম, কোন ক্রোমোজোমের কত নম্বর ক্রোমোজোমের কি অ্যাবনর্মালিটি, ট্রাইজোমি না নালিজোমি অ্যাবনর্মালিটি গুলো, এইগুলো কিন্তু অবশ্যই করে তোমরা দেখে যাও ক্লাস 12 সেকশন থেকে। এরপরে যদি আমরা 11 সেকশনে বলি, আচ্ছা 12 সেকশনে আর একটা বলে দিই, 12 সেকশনের যে রিপ্রোডাকশন পার্ট আছে, 12 সেকশনের যে রিপ্রোডাকশন পার্ট আছে, সেই রিপ্রোডাকশন পার্টের যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর ভেজেটেটিভ রিপ্রোডাকশন, অর্থাৎ অযৌন জনন আর অঙ্গজ জনন, এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেথড, সেই মেথডের সঙ্গে তার এক্সাম্পল, এই ভেজেটেটিভ রিপ্রোডাকশনের এক্সাম্পল, যে কোনটা ধাবক কোনটা উত্তম, রানার, সাকার,
টিউবার, এই যে পার্টগুলো আছে এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ 12 সেকশন থেকে। তো বেসিক্যালি এই জায়গাগুলো থেকে কিন্তু ভালো করে দেখে যেও। 12 সেকশনটা মোটামুটি তোমাদের প্রত্যেকেই খুব ভালো হয়ে আছে বা স্ট্রং হয়ে আছে। এখান থেকে তোমরা আশা করতে পারো মোটামুটি 27 থেকে 28টা প্রশ্ন কিন্তু 12 সেকশন থেকে থাকতে পারে, বা 26টা প্রশ্ন থাকে। 12 সেকশন থেকে একটু বেশি থাকে, 11 সেকশন থেকে সামান্য একটু কম থাকে। এবার যদি আমরা 11 সেকশনে চলে যাই, 11 সেকশনের যে হিউম্যান ফিজিওলজি পার্ট আছে, হিউম্যান ফিজিওলজি পার্টটা অবশ্যই করে চোখ বুলিয়ে নিও। হিউম্যান ফিজিওলজি পার্টের মধ্যে দেখো হরমোন পার্টটা, হরমোন যে সিস্টেমটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে এক্সক্রেশন সিস্টেম আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরে যেটা ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডাইজেস্টিভ সিস্টেম এটা। তারপরে দেখো যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে সেই কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। এই কটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই চোখ বুলিয়ে নিও। হরমোন সেকশন থেকে তোমরা কোন হরমোনের প্রভাবে কোন রোগ হয়, কার অতি ক্ষরণে কি রোগ হয়, স্বল্পক্ষরণে কি হয়। এক্সক্রেশন যে পার্টটা আছে সেখানে ওই যে এক্সক্রেশনে আমি একদম প্রপারলি পারফেক্ট জায়গাটা বলে দিচ্ছি, যে মূত্র উৎপাদন আছে, মূত্র উৎপাদন, এই মূত্র উৎপাদনে দেখবে একটা গ্লোমেরুলার পরা পরিস্রাবণ আছে, অর্থাৎ আলটা ফিল্ট্রেশন যে পার্টটা আছে, অর্থাৎ পরা সংবর্ত নালিকা থেকে কি আলটা ফিল্ট্রেট হয়, দূরবর্ত সংবর্ত নালিকায় কি হয়, গ্লোমেরুলাসে কি হয়, এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপরে এই যে ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে কি আসতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমের যে গ্ল্যান্ড গুলো হয় সেই গ্ল্যান্ড গুলো থেকে কি খরিত হয়, অর্থাৎ এই সেল কোথা থেকে খরিত হচ্ছে, তারপরে তোমার সিক্রেটিন কোথা থেকে খরিত হচ্ছে, তারপরে ক্যাসেল ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথা থেকে খরিত হচ্ছে, এগুলো। তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে রক্ততঞ্চন পার্ট আছে, রক্ততঞ্চন যে পার্ট আছে, এবং তার সাথে যেটা তোমাদের ওই কণিকাগুলো আছে ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, এগুলো সম্পর্কে একটু পড়ে যাবে। আর নার্ভাস সিস্টেম থেকে টাইপস অফ নার্ভ এই পার্টিকুলার জায়গাগুলো কিন্তু দেখে নিও। 11-এর এই পোর্শনটা খুব ভালো করে দেখে নিও, এবং 11-এর আর একটা পোর্শন ভালো করে দেখো, সেটা হচ্ছে অ্যানিমেল কিংডম। 11-এর অ্যানিমেল কিংডমটা কিন্তু ভালো করে দেখো, এটা একটা। আর একটা পার্ট হচ্ছে অ্যানিমেল টিস্যু, এই জায়গাটা দেখে নেবে, এই জায়গাটা একটু দেখে নিতে পারো আজকে সারা দিনের মধ্যে। আর যদি প্লান্ট পার্ট থেকে করতে চাও, ফটোসিনথেসিস, তারপরে তোমার রেসপিরেশন টুকটাক করে দেখে নিতে পারো। তবে প্লান্ট পার্টের মধ্যে সব থেকে যদি গুরুত্বপূর্ণ বলো তোমরা হচ্ছে পিজিআর গুলো, অর্থাৎ প্লান্ট যে হরমোন গুলো আছে। আর প্লান্ট পার্টের আর একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল্পমাত্রিক আর অতিমাত্রিক মৌল। অল্পমাত্রিক আর অতিমাত্রিক মৌল থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে। তো বায়োলজি থেকে এগুলো তোমরা কিন্তু লাস্ট মিনিট চোখে রাখতে পারো, ঠিক আছে। এবার যদি আমরা পরবর্তী সেকশন কেমিস্ট্রিতে চলে যাই, কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আবার 11 সেকশন থেকে একটু বেশি প্রশ্ন পাওয়া যায়। 11 সেকশন থেকে তোমরা মোটামুটি 16টা মতো প্রশ্ন আশা করতে পারো, 16-17 বা 15-16টা প্রশ্ন। আর 12 থেকে বাকিটা 8টা 9টা বা 10টা মতো প্রশ্ন থাকে। এবার 11 সেকশন থেকে মেনলি যেগুলো একটু দেখে যাবে সেটা হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্ড অর্ডার। কেমিক্যাল বন্ডিং এর যে বন্ড অর্ডারটা হয়, তো বন্ড অর্ডারের একটা তোমরা ট্রিক্স মনে করে রাখতে পারো। তো দেখো আমি বলে দিচ্ছি, বি এ বি এ বি 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 এ এ এ। তাহলে দেখো প্রত্যেকটা সাবসেলে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। যদি তোমাকে বলে দেয়া হয় যে 15 ইলেকট্রন সংখ্যা তার বন্ডিং অর্ডার বের করো, তাহলে আমি এখানে 2 দেবো, এখানে 2 দেবো, যতক্ষণ না 15 হয় আমি মেলাবো, 2 দেবো, এখানে 2 দেবো, এখানে 2 দেবো, এখানেও 2 দেবো। কটা দিলাম? 2, 4, 6, 7টা, একটা, তাহলে আমার 15 মিলে গেছে। এবার বন্ড অর্ডারের সূত্র তোমরা প্রত্যেকেই জানো, যে বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং এবার ডিভাইডেড বাই 2। তাহলে বি গুলো সবই কি? বন্ডিং, আর এ গুলো সবই কি? অ্যান্টি বন্ডিং।
এটা দিয়ে একটা মনে রাখতে পারো খুব সহজে, 20টা পর্যন্ত তোমাদের যে ইলেকট্রন আছে তার উপরে বেস করেই আসে। তাছাড়াও আর একটা মনে রাখতে পারো যে 14 নম্বর যেটা হয় তাকে তুমি কনস্ট্যান্ট 3 ধরে নাও, আবার 14 থেকে 20 দিকে যত যাবে এক ঘর করে গেলে তুমি 0.5 করে কমিয়ে দাও, অর্থাৎ যদি 15 হয় তাহলে সেখানে কত হবে 2.5, যদি 16 হয় সেখানে কত হবে 2, 17 হলে কত হবে 1.5, এরকম করে 20তে গিয়ে কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আবার এদিকে 8 থেকে শুরু করো, তাহলে 14 থেকে 8-এর দিকে যত আসবে এক ঘর করে আসলে আবার কি হবে, আবার কমে যাবে 0.5 করে, এরকম করে তুমি মনে রাখতে পারো, এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে। এই বন্ড অর্ডারের কেমিক্যাল বন্ডিং থেকে তুমি কিন্তু আর একটা পাবে যে প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক, পিএম আর ডিএম, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক পেয়ে যাবে, কেমিক্যাল বন্ডিংটা মাস্ট করে রাখো। তারপরে এস ব্লক, এস ব্লকের দুটো পার্ট আছে, এটা করে রেখো, মানে 11 এর যে এস ব্লক, 11 এর পি ব্লক, এগুলো থেকে প্রশ্ন পাবে। তারপরে দেখবে 11 এর জিওসি পোর্শন আছে, জিওসি 2 পোর্শনে দেখবে অ্যাসিডিক স্ট্রেংথ, বেসিক স্ট্রেংথ, এগুলো আছে, এইটা থেকে প্রশ্ন থাকে। তারপরে 11 সেকশনে তোমরা পলিমারটা করতে পারো, পলিমার। আচ্ছা, তারপরে তোমরা করতে পারো পিরিয়ডিক টেবিলটা করতে পারো। তারপরে একদম এলিমেন্টারি যে কেমিস্ট্রি হয়, এলিমেন্টারি কেমিস্ট্রি একদম রসায়নিকের প্রথম ধারণা, এলিমেন্টারি কেমিস্ট্রি, এটা করতে পারো। এছাড়া আমি এবার অল ওভার বলে যাচ্ছি, 12, 11 আর কিছু মেনশন করছি না। তোমরা করতে পারো ধাতুবিদ্যা থেকে একটা প্রশ্ন পেতে পারো, ধাতুবিদ্যা করে রাখতে পারো। তারপরে দেখো অর্গানিক পার্ট থেকে তোমরা অ্যালকোহল, তারপরে তোমরা করতে পারো ফেনল, অ্যালডিহাইড। আচ্ছা, এরকম পিএইচ এর ম্যাথ আসে, পিএইচ এর ম্যাথগুলো দেখে নাও। তারপরে তোমাদের আসে হচ্ছে সলিড স্টেট থেকে একটা প্রশ্ন থাকে, সলিড স্টেট থেকে। তো এগুলো কম বেশি তোমরা যদি দেখে যাও তাহলে কিন্তু মোটামুটি তোমরা পেরে যাবে। ঠিক আছে, 10-12টা কোশ্চেন তো ইজিলি এইসব জায়গাগুলো থেকে চলে আসে। ঠিক আছে, এবারে আমরা যদি ফিজিক্সে চলে যাই, ফিজিক্সের ক্ষেত্রে ভালো করে দেখো লাইটের যে ফর্মুলাগুলো আছে, লাইটের 2-3টে যে ফর্মুলা হয়, লাইটের ফর্মুলা, সাউন্ডের ডপলার এফেক্ট মাস্ট, সাউন্ডের ডপলার এফেক্ট কিন্তু মাস্ট দেখে যাও, ডপলার এফেক্ট অবশ্যই করে দেখতে হবে, ডপলার এফেক্ট ফিজিক্সের জন্য বলছি, সাউন্ডের ডপলার এফেক্ট মাস্ট দেখতে হবে। আচ্ছা, তারপরে মডার্ন ফিজিক্সে দেখো, মডার্ন ফিজিক্সের যেটা কেমিস্ট্রির পার্ট থাকে, অর্থাৎ ওই শক্তি বের করা, ওয়েভলেন্থ বের করা, এই যে পার্টগুলো আছে মডার্ন ফিজিক্সের, এই পার্টটা দেখতে পারো। আচ্ছা, তারপরে মডার্ন ফিজিক্সের আর একটা হচ্ছে লজিক গেট, খুব গুরুত্বপূর্ণ। এরপরে তুমি দেখতে পারো হচ্ছে ইলেকট্রিক থেকে কিছু তুমি বর্তনীর প্রশ্ন দেখতে পারো, খুব সহজ সরল আসে, সমান্তরালে সাজিয়ে দিলে কি হবে, সমান্তরালে সাজালে কি হবে, সিরিজে রাখলে কি হবে, এই জাতীয় প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপরে যদি আমরা গ্র্যাভিটেশন থেকে বলি, গ্র্যাভিটেশন থেকে কিন্তু থিওরি বেসড প্রশ্ন হয়, গ্র্যাভিটেশন থেকে থিওরি বেসড প্রশ্ন কিন্তু করে, গ্র্যাভিটেশনের কিছু থিওরি আছে যেগুলো তোমরা প্রত্যেকে জানো, সেগুলো করে নিও। তারপরে হচ্ছে রেন অ্যান্ড বোট যে প্রবলেমটা হয়, ভেক্টর থেকে কিছু প্রশ্ন আসে। তারপরে ধরো তোমাদের প্রাস থেকে প্রশ্ন পাবে, প্রাসের গতি অর্থাৎ প্রজেক্টাইল মোশন থেকে তোমরা প্রশ্ন মাস্ট পাবে। আচ্ছা, তারপরে পুলির ম্যাথ পাবে, পুলির ম্যাথ তোমরা প্রত্যেকেই জানো, পুলির ম্যাথ ফিজিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা। ফ্রিকশন থেকে পাবে, ফ্রিকশন থেকে বেসিক্যালি স্ট্যাটিক ফ্রিকশন থেকে কিন্তু প্রশ্ন আসে, স্ট্যাটিক ফ্রিকশন থেকে প্রশ্ন পাবে, স্ট্যাটিক ফ্রিকশন থেকে বেশি প্রশ্ন আসে। তোমরা মাস্ট এইগুলো অবশ্যই করে দেখে যেও। তাছাড়া তোমাদের তো মোটামুটি করেছো, এই 4-5 মাস যখন থেকে জানতে পেরেছো যে পরীক্ষা হবে সেখান থেকে তো অবশ্যই করেছো, তো এইগুলো মোটামুটি তোমরা করে নিও। ঠিক আছে, তো প্রত্যেককে আরো একবার বেস্ট উইশেস, প্রত্যেকে পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখুন, সবার পরীক্ষা ভালো হবে, প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে, প্রত্যেককে বেস্ট উইশেস এবং অল দি বেস্ট।